একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে নির্ঝর আর তৃষ্ণা। আদরে আদরে ভরিয়ে দিচ্ছে নির্ঝর তৃষ্ণাকে। দুজনের গায়ে একটা সুতো অবশিষ্ট নেই। বেশ মধুর ভালোবাসায় পরিপূর্ণ একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে দুজন। সেই ভিডিও ফুটেজটি সামনে টিভির পর্দায় প্লে হচ্ছে। ভিডিও ফুটেজটি ঘোলাটে করা, তবে নির্ঝর আর আমার চেহারা খানিকটা বোঝা যাচ্ছে। নির্ঝর আর আমার ঠোঁটের গভীর চুম্বনের মুহূর্তে এসে ভিডিওটি ফুটেজটি পজ হলে উপস্থিত সবাই বেশ উৎসুক দৃষ্টিতে এই মিলন দৃশ্যটি দেখে যাচ্ছিল। অনেকে আবার হতবাক হয়েছিল এসব অশ্লীলতা দেখে, কিন্তু ভিডিও ফুটেজটি এভাবে প্লে হওয়াতে একজন ব্যক্তি ভীষণ খুশি হয়েছে। সে আর কেউ নয়, নির্ঝর আহমেদ চৌধুরী। তার ভিলেন হাসি দেওয়া মুখখানা প্রমাণ করে দিচ্ছে এসবে সে ভীষণ খুশি হয়েছে। হলের এক কোণায় হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে অঝোর ধারায় কেঁদে যাচ্ছি আমি। সারা গায়ে আমার কাঁচা ফুলের সাজ, কিন্তু তবুও সাজটা বৃথা মনে হচ্ছে। বিয়ের কনের এমন অশ্লীল ভিডিও সবার সামনে চললে কনের যে অবস্থা হওয়া উচিত ঠিক সেই অবস্থাই হয়েছে আমার ঘামে ভেজা ব্যথিত মুখটা নির্ঝরের চোখের সামনে জল করছে। অবশ্য আমার কষ্ট দেখে একটা পৈশাচিক তৃপ্তি পাচ্ছে নির্ঝর। গাইস, ভিডিও কোয়ালিটিটা কেমন ছিল? ইউ নো, আই ওয়ান্ট এভরিথিং পারফেক্ট, তাই ভিডিওটা হাই কোয়ালিটির বানিয়েছি। তবে তৃষ্ণাকে দেখার অধিকার শুধু আমার, তাই ভিডিও ব্লার করা। কারো মুখে কোনো কথা নেই। পরিস্থিতির ভয়াবহতায় উপস্থিত সবার মুখে তালা লেগে গেছে। নীরবতা কাটিয়ে তৃষ্ণার চাচি রত্না বেগম বলতে শুরু করলেন, ছি ছি তৃষ্ণা, এই দিন দেখার জন্য এত কষ্ট করে তোকে মানুষ করেছিলাম। বিশ্বাস করো চাচি, এসব মিথ্যে। চোখের সামনে দেখার পরেও তুই একথা বলবি? এই ভিডিও মিথ্যা। এই মেয়েটা আমি নই, বিশ্বাস করো। তন্ময়, আপনি অন্তত বিশ্বাস করুন। তন্ময় কিছু বলতে যাবে তার আগে নির্ঝর আমাকে হ্যাচকা টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে নিল। নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছি, কিন্তু নির্ঝরের বাহুডোর থেকে নিজেকে সরাতে পারছি না। পাশে দাঁড়িয়ে থাকা তন্ময় চেঁচিয়ে উঠে বলল, ছাড়ুন তৃষ্ণাকে, বলা নেই কওয়া নেই, কোথা থেকে এসে অসভ্যতামি করছেন। ছাড়ুন তৃষ্ণাকে। হু আর ইউ? নির্ঝর আহমেদ চৌধুরীকে প্রশ্ন করার সাহস কোথায় পেলে? তৃষ্ণাকে ছাড়া বলছি, আমি এখনই পুলিশ ডাকছি। তন্ময়কে থামিয়ে দিয়ে নিজেই বলতে শুরু করলাম, আমাকে ছাড়ুন। আমার হলুদের ফাংশনে এসে যা সিন ক্রিয়েট করার তা তো করেছিনি, এখন এখান থেকে বিদায় হন। এসব কি বলছো জান? তুমি কি ওদের সবাইকে ভয় পাচ্ছ? ভয় পেয়ে আমাদের ভালোবাসার কথা স্বীকার করছো না? কি সব বলছেন আপনি? ভয়? আপনাকে? আর আমাদের ভালোবাসা? আমাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক নেই, ছাড়ুন আমাকে। তুমি একদম ভয় পেও না জান, এরা আমাদের কিচ্ছু করতে পারবে না। তোমার বয়ফ্রেন্ডের এত টাকা আর পাওয়ার আছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে কিনে ফেলতে পারবে। চুপ করুন আপনি, বেরিয়ে যান এখান থেকে। নিজেকে নির্ঝরের বাহুডোর থেকে ছাড়িয়ে সামনে যেতেই নির্ঝর আবার আমার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। নির্ঝরের বুকে এসে পড়তেই নির্ঝর তার এক হাত দিয়ে আমার কোমর চেপে ধরে। আমি কিছু করার আগেই নির্ঝর আমার ঠোঁট দুটো তার ঠোঁটের দখলে নিয়ে নেয়। হলে উপস্থিত সবার চোখ কোটর থেকে বেরিয়ে যাবার উপক্রম। হলুদে আসা মেহমানরা ফ্রিতে তামাশা দেখছে আর ঠাট্টা বিদ্রুপ করেছে। দৃশ্যটা তাদের সর্বোচ্চ বিনোদন দিচ্ছে। তন্ময়ের একটা ফোন কল আসতে সে একটু দূরে গিয়েছিল। ফোন রেখে হলের ভেতরে আসতেই তৃষ্ণা আর নির্ঝরকে চুম্বনরত অবস্থায় দেখে তন্ময়ের মাথায় রক্ত উঠে যায়। তন্ময় এক ছুটে গিয়ে নির্ঝরকে ধাক্কা দিয়ে তৃষ্ণা আর নির্ঝরকে আলাদা করে। টাল সামলাতে না পেরে তৃষ্ণা মেঝেতে পড়ে যায়। তন্ময় পুনরায় নির্ঝরকে আঘাত করতে এগিয়ে গেলে নির্ঝরের বডিগার্ডরা তন্ময়কে আটকে দেয়, কিন্তু নির্ঝরের চোখের ইশারায় তারা থেমে যায়। নির্ঝর নিজেকে সামলে তার স্যুটটা ঠিক করে একটা ভিলেন হাসি দেয় আমার দিকে তাকিয়ে। আমি এখনো মেঝেতে পড়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছি। তন্ময় রাগে ফুঁসছে, কিন্তু কিছুই করতে পারছি না।
নির্ঝর রত্না চাচির হাতে একটা খাম ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তৃষ্ণা হলুদের অনুষ্ঠান পুরো মাটি করে দিয়ে চোখে মুখে প্রশান্তির ছাপ নিয়ে নির্ঝর গাড়িতে উঠে বসলো। গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। জানালার কাচের বাইরে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝর। বাইরে বৃষ্টি হচ্ছে। কাঁচ নামানো থাকায় মাঝে মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টির পানি নির্ঝরের মুখের উপর ছিটে আসছে। ওয়াশরুমের শাওয়ারের নিচে বসে আছি। শরীরে লেগে থাকা হলুদগুলো পানির স্রোতের সাথে ধুয়ে যাচ্ছে। একটু আগে নিচে যেই ড্রামাটা হলো সেটার কথা ভাবতেই আমার চোখ ভিজে যাচ্ছে। প্রতিটা মেয়ের জন্য তার বিয়ে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে একটি। আর আমার বিয়ের আগের দিন আমার আপত্তিকর ভিডিও সবার সামনে দেখানো হয়েছে। ভিডিওটিতে দেখানোর মুখটা যে আমার নয় এটা এক মুহূর্তের জন্য প্রমাণ করতে পারলেও নির্ঝরের সবার সামনে কিস করার পর নিজেকে নির্দোষ প্রমাণ করার আর কোনো রাস্তা নেই। পরনে থাকা কাঁচা ফুলের গয়নাগুলো টেনে ছিঁড়ে ফেললাম। বড্ড জ্বালাচ্ছে এগুলো, কাটার মতো বিচ্ছে। বাইরের দরজায় ধুমধাম বাড়ি পড়ছে। রত্না চাচি বাজখাই গলায় চেঁচিয়ে যাচ্ছেন, তৃষ্ণা দরজা খোল, আজ তোর একদিন কি আমার একদিন। চরিত্রহীন মেয়ে কোথাকার, নাগরের সাথে কুকীর্তি করে এখন আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। চাচি অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছেন। অবশ্য দোষটা তার নয়, আমার মতো অনাথের উপর এত দয়া করেছেন, তার প্রতিদানে তাকে অপমান পেতে হলো। চাচির কথায় পাত্তা না দিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। দরজার বাইরের চেঁচামেচি কমে গেছে, মানে চাচি ক্লান্ত হয়ে গেছেন। ভেজা চুলগুলো বালিশে মেলে দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। দু চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। নির্ঝর একটা ঝড়ো হাওয়ার মতো আমার জীবনে এসে সব কিছু উলটপালট করে দিয়ে গেল। আর আমি কিছুই করতেও পারলাম না। কাল আমার বিয়ে ছিল, সে বিয়েটা কি আর হবে? তন্ময় কি আর আমাকে মেনে নেবে? দরজার আবার খটখট শব্দ করছে, কিন্তু এবার চাচি আসেনি, কারণ চেঁচামেচির শব্দ নেই। দরজা খুলতেই একটা বাচ্চা মেয়ে হুড়হুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়ল। মেয়েটা তিতলি, আমার কলিজার টুকরা। তিতলি তার ছোট ছোট হাতে করে নিয়ে আসা খাবারের প্লেটটা বিছানায় রাখতে রাখতে বলল, মামুনি, তুমি নাকি আজ সারাদিন কিছুই খাওনি? তুমি কিভাবে জানলে মামুনি? বাবাই বলেছে। কাজটা কি তুমি ঠিক করেছো বলো? না মামুনি, ভুল হয়ে গেছে, এতগুলো সরি। এখন ঠিক আছে, জলদি জলদি খেয়ে নাও তো। তিতলি নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। আমার মতো একটা মেয়েকে যে কেউ এতটা ভালোবাসতে পারে সেটা তিতলিকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। পুরো পৃথিবীর চোখে আমি খারাপ, কিন্তু একমাত্র তিতলির চোখে আমি তার আদর্শ মা। মামি এক হয়ে গেলে আর আমি একা পড়ে গেলাম। দ্যাটস নট ফেয়ার। দরজায় হেলান দিয়ে তন্ময় কথাটা বলল। তিতলি মামুনি, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ওকে মামুনি। তিতলি চলে গেল। তন্ময় আমার কাছে এসে বসলেন। আই এম সরি, নিচে যা কিছু হলো, কিন্তু বিশ্বাস করুন ভিডিওতে মেয়েটা আমি নই। আমি এতটা খারাপ নই। রিল্যাক্স তৃষ্ণা, আই ট্রাস্ট ইউ। আর কালকে যথাসময়ে আমাদের বিয়েটা হবে। যে যত প্ল্যানিং করুক, আমাদের বিয়েটা হবেই। বিছানায় শৈল এলিয়ে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে নির্ঝর, মুখে তৃপ্তির হাসিদার। তবু বুকের বাঁ পাশটায় ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। এসি করা রুম, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আবহাওয়া, তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। অকারণেই সব হচ্ছে তার সাথে আজকাল। নীর, কোথায় ছিলে সারাদিন? দরজার সামনে দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরী একটা মেয়ে নির্ঝরের উদ্দেশ্যে প্রস্তুত হলো। মেয়েটার আগমনের আভাস পেয়ে নির্ঝর উঠে বসলো। স্নিগ্ধা, তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? সেটা তো বলিনি, কখন এলে? এই মাত্র। জানো কতবার ফোন করেছি তোমাকে? আম্মু তোমাকে অনেকবার ফোন করেছিল, তুমি ফোন ধরনি, তাই আমাকে ফোন দিয়েছে যে বিয়ের তারিখ কবে ঠিক করবে। স্নিগ্ধার কথা শুনে নির্ঝরের চোখে মুখে চিন্তা এসে ভর করলো। কিছুক্ষণ চিন্তিত হয়ে বসে থেকে নির্ঝর উত্তর করলো, লুক স্নিগ্ধা, কিছুদিন আমি খুব বিজি থাকবো, তাই এখন বিয়েটা করা সম্ভব হচ্ছে না। 2 মাস সময় পেলে খুব ভালো হতো।
নির্ঝরের মুখে 2 মাস ওয়েট করার কথা শুনে স্নিগ্ধার মন খারাপ হলেও কিছু না বলে হাসি মুখে মেনে নিল। শত হলেও ভালোবাসার মানুষটার আবদার বলে কথা। দুহাত দিয়ে নিজের অর্ধনগ্ন দেহটা ঢাকার ব্যর্থ চেষ্টা করছি। পরনে লাল বেনারসি শাড়িটার আঁচল ছিঁড়ে মেঝেতে পড়ে আছে। ব্লাউজের বাম কাঁধের অনেকটা ছিঁড়ে কাঁধ দেখা যাচ্ছে। কান্না করার ফলে 2 চোখের কাজল লেপ্টে একাকার হয়ে গেছে। তবুও আমি থেমে নেই। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা আমি করবই। 1 পা 2 পা করে পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল। তবে কি আর শেষ রক্ষা হবে না? আমি কি পারবো না নিজেকে রক্ষা করতে? নির্ঝর আমার থেকে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। ভয়ে হাতটা অসম্ভব দ্রুত পিঠ হচ্ছে। উনি 1 পা 1 পা করে আমার দিকে আসছেন আর তার শার্টের বোতামগুলো খুলছে। নির্ঝরের এই রূপ আমার রুহ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কালকের ঘটনার ঠিক পরপরই আজকের এই ধাক্কা সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। বন্ধ দরজার ভিতরে আছি আমি আর নির্ঝর। এখান থেকে বের হওয়া অসম্ভব। দরজাটা ভিতর থেকে লক করে দিয়েছি নির্ঝর। ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু ভয় গলায় শুকিয়ে কাঠ হয়ে আছে। একটা টু শব্দ বের করতে পারছি না গলা দিয়ে। কিছুক্ষণ আগে নির্ঝরের লোকজন আমাদের বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এখানে ফেলে গেছে, আর এখন নির্ঝর আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে। নির্ঝর আর আমার মাঝে দূরত্ব ক্রমশ কমে আসছে। 1 হাত থেকে নিমিষেই 1 ইঞ্চি হয়ে গেল দূরত্ব। এবার আমি কি করব? পালানোর কোনোই রাস্তা নেই। তবে কি যা হতে চলেছে সব মেনে নিতে হবে? ঠাস করে একটা চর আমার বাম গালে পড়লে আমি ছিটকে মেঝেতে পড়ে গেলাম। জানতাম আমি এমন কিছুই হবে, তবে সেটার প্রভাব এতটা তীব্র হবে সেটা জানা ছিল না। নিজেকে সামলে মাথাটা একটু উঁচু করতেই নির্ঝর আমার চুলের মুঠি টেনে ধরলেন। চুলের মুঠি শক্ত করে ধরে নির্ঝর আমাকে উপরে টেনে তুলছেন। এদিকে ব্যথায় আমি কোকাচ্ছি, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ওনাকে দেখে মনে হচ্ছে আমার ব্যথায় সে ভীষণ আনন্দ পাচ্ছে। তার চোখে মুখে শয়তানির হাসি ফুটে উঠেছে। কি হলো, ব্যথা লাগছে বুঝি? অ্যাকচুয়ালি ব্যথা লাগার জন্য দিয়েছি। ওনার বলা কথাগুলো কেন যেন বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। এতটা কষ্ট দিচ্ছে আমাকে সে, কিন্তু তার মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। নির্ঝর আমার দিকে ঝুঁকে পুনরায় বলতে শুরু করলেন, সে যাই হোক, এখন তো তোমার সাথে আরো ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গেস করো তো কি করব আমি এখন? আপনার কি এসব খেলা মনে হচ্ছে? গেম তো এইসব। নির্ঝর আহমেদ চৌধুরী গেমের রুল একটাই, সে খেলবেও একা আর জিতবেও একা। সো আমাকে যেতে দিন, অনেক দেরি হয়ে যাচ্ছে। একটু পরেই বিয়ে। আমি না গেলে আমার দুনিয়া উলটপালট হয়ে যাবে। আমার কথায় উনি বিকট হাসি হেসে বলল, অন্যের জীবন আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে নিজের জীবনের সুখ আনতে চাও? কত সেলফিশ তুমি জানো? প্লিজ যেতে দিন আমাকে। আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। এখনো আমি কিছুই করিনি, তবে এখন করব। ওয়েট। নির্ঝর আমার ঘাড়ের চুল সরিয়ে ঘাড় চেপে ধরে একটা ক্লিপ আমার ঠোঁটে চেপে ধরলেন। তৎক্ষণাৎ আমার ঠোঁটের কোনা কেটে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু করলো। নির্ঝরের এহেম কাণ্ডে রাগে আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। মানসিক রোগী একটা, এমন কেউ করে? ইচ্ছে করছে তার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি, কিন্তু আবার ভয়ও করছে যদি মারে। রাগ হচ্ছে, সেই সাথে ব্যথাও হচ্ছে। চোখ বেয়ে পানি পড়ছে। নির্ঝর আমার সামনে দাঁড়িয়ে দাঁত কিলিয়ে হাসছেন। আমার ঠোঁটের কাটা জায়গায় উনি তার ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে রক্ত মুছে দিলেন। তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে কিস করব? নির্ঝর আহমেদ চৌধুরী লেভেল এতটাও নিচে নেমে যায়নি যে তোমার মতো একটা রাস্তার মেয়েকে কিস করব। তাহলে কাল সবার সামনে কি করলেন? ওটা কি কিস ছিল না? না, একদমই না। ওটা তোমার বিয়ে ভাঙার একটা কৌশল ছিল।
আপনার শিগুড়ে বালি, বিয়েটা হবে। তন্ময় আপনার মতো এত লো মেন্টালিটির না যে মিথ্যা কিছু প্রমাণ দেখে বিয়ে ভেঙে দেবে। তন্ময়কে মনে হচ্ছে খুব ভালো মতো জানো। কি এমন করেছে তন্ময় যে এত ভালো করে জানো ওকে? অনেক বেশি সুখ দিয়েছে বুঝি? ছি, তন্ময় সম্পর্কে একটা বাজে কথাও বলবেন না। বাহ, তন্ময়ের জন্য দরদ একদম উতলে উঠছে দেখছি। এখন তো আমার আরো জানতে ইচ্ছে করছে কতটা গভীর তোমাকে সম্পর্ক। আপনার এসব ফালতু কথা রেখে আমাকে যেতে দিন। খুব শখ বিয়ে করার, তাই না? সরি, কিন্তু তোমার এই শখ আমি পূরণ করতে পারছি না। কিন্তু কেন? নির্ঝর আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে পাজাকলি তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরলেন। সামনেই একটা চেয়ারে আমাকে বসিয়ে দিয়ে দড়ি দিয়ে বাঁধতে লাগলেন। বিস্ময়ে আমার চোখ বড় বড় হয়ে গেছে। এই লোকটা নির্ঘাত পাগল, কি করছে কিছুই বুঝতে পারছি না। আমাকে চেয়ারে বেঁধে দিয়ে নির্ঝর মদের বোতল হাতে নিয়ে বিছানার একদম আমার মুখোমুখি বসলেন। নির্ঝরের ডান হাতে মদের গ্লাস আর আঙুলের ভাঁজে সিগারেট। মদের গ্লাসে একটু পরপর চুমুক দিচ্ছেন আর সিগারেটের ধোঁয়া উড়াচ্ছেন। আমার দিকে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার দৃষ্টি লেগে আছে নেশা। সেটা আমাকে কাছে পাওয়ার নাকি আমাকে কষ্ট দেওয়ার বুঝতে পারছি না। প্রায় আধা ঘন্টার মতো পার হয়ে গেছে, নির্ঝর এখনো মদ গিলছেন। এই লোকটাকে কি দিয়ে বানানো হয়েছে কে জানে। অর্ধেক বোতল খালি করে দেওয়ার পরেও তার মধ্যে মদের নেশা কাজ করছে না। শাড়ি ছাড়া শুধু ব্লাউজে বসে আছি ওনার সামনে, তাও আবার ব্লাউজটাও ছেঁড়া। ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। এই ঘরে কোনো ঘড়ি নেই, তবে আন্দাজ করতে পারছি বিয়ের সময় হয়তো পার হয়ে গেছে। অস্বস্তি কাটিয়ে আমি বলতে শুরু করলাম, আমার বাঁধন খুলে আমাকে যেতে দিন প্লিজ, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে। নির্ঝর মদের গ্লাস থেকে মুখ তুলে ঘোর লাগানো কণ্ঠে বললেন, তন্ময়কে কিভাবে ফাঁসিয়েছ? আপনার কি মনে হয় আমি ছেলেদের ফাঁসাই? মনে হওয়ার কি আছে, এটাই তো সত্যি। আপনার সাথে তর্কে জড়াতে চাই না, আমাকে যেতে দিন। তুমি চাইলেই তো আর তোমাকে যেতে দেওয়া হবে না। তুমি এখন আমার প্রপার্টি। আমার অনুমতি ছাড়া এই ঘরের বাইরেও যেতে পারবে না। কি বললেন আপনি? আপনার প্রপার্টি মানে? আমি তোমাকে কিনে নিয়েছি 5 লক্ষ টাকার বিনিময়ে। কি কি সব বাজে বকছেন আপনি? কিনে নিয়েছেন মানে? কাল তোমার চাচির হাতে দেওয়া এনভেলপে 5 লক্ষ টাকার চেক, সাথে তোমাকে কিনে নেওয়ার কন্ট্রাক্ট ছিল। তোমার চাচি সকালে সেটাতে সিগনেচার করে দিয়েছে। নির্ঝরের কথায় আমার মাথা ঘুরছে। মনে হচ্ছে চারপাশটায় অন্ধকার ঘনিয়ে আসছে। আমাকে কিনে নিয়েছে সে, আর চাচি বিক্রি করে দিয়েছে। আমি কি মানুষ নাকি কোনো পণ্য? কি আবোল তাবোল বকছেন? হ্যাঁ, আমি কি মানুষ নাকি বস্তু? আমি কেনা বেচার পণ্য নই, আমি রক্তে মাংসে গড়া মানুষ। সো হোয়াট? মানুষকে বুঝি কেনা যায় না? নির্ঝর চৌধুরী তার টাকার জোরে সব করতে পারে। না পারে না, আমার উপর কারো অধিকার নেই। কেউ আমাকে কিনতে বা বেচতে পারবে না। চাচি আমার আপন চাচি নয়, তার আমাকে বিক্রি করার কোনোই অধিকার নেই। আই হ্যাভ কন্ট্রাক্ট, ব্যাস। টু হেল উইথ ইয়োর কন্ট্রাক্ট। আমি মানি না, আমাকে যেতে দিন। আমার ইচ্ছে ছাড়া তুমি 1 পাউন্ড নড়তে পারবে না এখান থেকে। গুড নাইট, ব্যাস। অনেক ঘুম পাচ্ছে। আমি চেঁচামেচি করছি, কিন্তু নির্ঝর আমার প্রতিটা কথা উপেক্ষা করে বিছানায় গা এলিয়ে দিলেন। অনেক ড্রিঙ্ক করার ফলে কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেলেন। ভীষণ কান্না পাচ্ছে আমার। একদিনের মধ্যে এভাবে আমার জীবন পাল্টে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের হাজারটা স্বপ্ন থাকে, আর আমার বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বুক ফেটে যাচ্ছে কষ্টে। শেষ পর্যন্ত বেচা কেনার পণ্য হতে হলো আমাকে।
দু চোখ দিয়ে অশ্রুকণারা বেরিয়ে পড়ছে। তিতলির কথা মনে পড়ছে। না জানি আমাকে ছাড়া কি অবস্থা হচ্ছে ওর। একা ঘরে কান্না করলেও কেউ নেই তিতলিকে দেখার। ঘুমের ঘরে মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে ব্লাউজের হুক খুলছে। সারা রাত চেয়ারে বাঁধা অবস্থায় কান্না করছে। একটু আগেই চোখ জোড়া লেগেছে। পিঠে লোকটার স্পর্শ ক্রমাগত বাড়তে থাকলে আমার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ খুলতেই দেখি নির্ঝর আমার উপর আধশোয়া হয়ে আছে আর আমি বিছানায় শুয়ে আছি। নির্ঝরকে একটা ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে আমি উঠে বসলাম। নির্ঝর এমনিতেই ড্রাঙ্ক ছিল। ধাক্কা দেওয়াতে টাল সামলাতে না পেরে পড়ে যায়। ব্লাউজ কাঁধের উপর উঠিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে কোনো মতে শরীরটা আড়াল করলাম। নির্ঝর রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছেন। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে আর সেই আগুনে আমাকে ঝলসে দেবে। ভীষণ ভয় করছে। ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমার কোনো শাস্তি দেবেন। নির্ঝর উঠে এসে আমার চুলের মুঠি চেপে ধরে তাতে দাঁত চেপে বললেন, অনেক সাহস হয়েছে তোমার, তাই না? আমাকে, নির্ঝর আহমেদ চৌধুরীকে ধাক্কা দাও? আই এম সরি, আমি আপনাকে ধাক্কা দিতে চাইনি, কিন্তু আপনি যা করছিলেন সেটা ঠিক না। আপনাকে থামানোর জন্যই। চুপ, একদম চুপ। তোমাকে আমি কিনে নিয়েছি। আমার যা ইচ্ছা তোমার সাথে আমি তাই করব। চুল টেনে ধরে ব্যথা আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার উপর কারো অধিকার নেই। আমাকে কেউ কিনতে বা বেচতে পারবে না। আমি কোনো পণ্য নই। তুমি কোনো পণ্য নও, তবে তুমি আমার প্রপার্টি। একটা বিষয় ভেবে দেখেছো তুমি কতটা ভ্যালুয়েবল? তোমার দাম মাত্র 5 লক্ষ টাকা। এত কম দামে তুমি? কথাটা বলেই নির্ঝর বিকট হাসলেন। নির্ঝরের কথায় আমার কান দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম। একটা মানুষ এতটা নিচু কিভাবে হতে পারে? নিজের সম্পর্কে এসব বাজে কথা শুনতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না। বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে। নির্ঝর আমার চুলের মুঠি ধরা অবস্থাতেই কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে আমার জন্য আকাশ সমান ঘৃণা জমে রয়েছে। এই ঘৃণা তার করা প্রতিটি দুর্ব্যবহারের থেকেও বেশি কষ্ট দিচ্ছে আমাকে। কিছুক্ষণ এভাবে থেকে উনি আমার চুল ছেড়ে দিয়ে ব্ল্যাঙ্কেট টান দিলেন। কি করছেন? দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না। ডোন্ট বি সিলি ব্যাটস। তোমার মতো একটা রাস্তার মেয়েকে নির্ঝর আহমেদ চৌধুরীর স্বপ্নেও তার বেড পার্টনার বানাবে না। সো নিজেকে এতটা ইম্পর্টেন্স দিও না। তাহলে কেন আটকে রেখেছেন আমাকে? যেতে দিন, মুক্ত করে দিলেই তো পারেন। তুমি আমার ভালোবাসা নাও, তুমি আমার নেশা। ভালোবাসাকে ছেড়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু নেশাকে ছেড়ে বাঁচা অসম্ভব। তোমার নেশা করে আমি মরতে চাই। আর আমি মুক্তি চাই। যেতে দিন আমাকে। আর যদি মুক্তি দিতে না পারেন তবে মেরে ফেলুন। না, তোমাকে আমি মরতে দেব না কখনো, আর শান্তিতে বাঁচতেও দেব না। কেন? নির্ঝর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে আমার কাঁধটা উন্মুক্ত করলেন। আমি চোখ মুখ খিচে ধরে আছি। এখনই বুঝি আমার সব শেষ হয়ে যাবে, কিন্তু তখনই বাম কাঁধে ভীষণ জ্বালা পোড়ার অনুভব করলাম। চোখ খুলতেই দেখলাম নির্ঝর আমার কাঁধে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছেন। কাঁধে রক্ত শুকিয়ে আছে, হয়তো কেটেছিল। অবশ্য আমি টের পাইনি। অনেকক্ষণ সময় নিয়ে খুব সাবধানতাবশত কাঁধের রক্ত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিলেন উনি। এই মুহূর্তে নির্ঝরকে অনেক কেয়ারিং মনে হচ্ছে। কাল রাতের উনি আর এখনকার উনার মধ্যে কত তফাৎ। আঁচল টানার সময় সেফটি পিনে অসাধারণ বশত কেটে গিয়েছিল। কিছুক্ষণ আগেই দেখেছিলাম, তাই তোমাকে বিছানায় এনে ব্লাউজটা খোলার চেষ্টা করেছিলাম। আই এম সরি। নির্ঝরের মুখ থেকে সরি শুনে কেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না।
এই 2 দিনে আমাকে এত টর্চার করেছে এই লোক, আর আজ কিনা সামান্য কাটা ঘায়ের জন্য সরি বলছে, আবার নিজ হাতে ড্রেসিংও করিয়ে দিল। নির্ঝর ফার্স্ট এইড বক্স রেখে আলমারি খুলে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এটা পরে নিও। এই ডাউন মার্কেট লাল শাড়ি আমার বাড়ির কাজের লোকও পরে না। এই পোশাকে যেন তোমাকে আর না দেখি। এখন ঘুমাও, নয়তো আবার বেঁধে রাখতে বাধ্য হব। শরীর খুব ক্লান্ত থাকায় ওনার সাথে কথা না বাড়িয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুম পড়ি আমাকে নিজের মধ্যে বিলীন করে নিলেন। দুপুরের দিকে ঘুম থেকে উঠতেই নিজেকে একা ঘরে আবিষ্কার করলাম। নির্ঝর আশেপাশে নেই। এটাই সুবর্ণ সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার। বিছানা ছেড়ে উঠে দৌড়ে দরজার কাছে গিয়েও আমাকে হতাশ হয়ে ফিরতে হলো। দরজার বাইরে থেকে লক করা, ব্যালকনির কাজও লক করা। এখান থেকে পালানোর আর কোনোই সুযোগ নেই। এই বন্ধ দরজার জাল থেকে কি আমি আর মুক্তি পাবো না? কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে বিগত 2 দিনে আমার জীবনে যা যা হয়েছে সবকিছু একসাথে করে হিসাব মেলানোর চেষ্টা করছি। মুহূর্তেই সব লন্ডভন্ড হয়ে গেল। আর এসব হয়েছে নির্ঝরের জন্য। কখনো ক্ষমা করব না তাকে, আমার এত বড় ক্ষতি করার জন্য। আমার জীবনের সবচেয়ে বড় খুশি উনি ছিনিয়ে নিয়েছেন। ফ্রেশ হয়ে নির্ঝরের দেওয়া মেরুন শাড়িটা পরে ভেজা চুলে বিছানায় বসে আছি। তখন নির্ঝর আর তার সাথে একটা মেয়ে রুমে ঢুকলো। মেয়েটার হাতে খাবারের প্লেট। নির্ঝরের চোখের ইশারায় মেয়েটা খাবারের প্লেট আমার সামনে রেখে চলে গেল। হ্যাবিট, মেডিসিন নিতে হবে। আমার আপনার দয়া চাই না, আমাকে শুধু যেতে দিন, আর কিছু চাই না আমার। নির্ঝর আমার দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বললেন, আই ডোন্ট লাইক রিপিটিং মাইসেলফ। আমাকে রাগিও না, এর ফল ভালো হবে না। এখন যদি খাবারটা না খেয়েছো তাহলে শাস্তির জন্য রেডি হয়ে যাও। পৃথিবীর সবচেয়ে শান্ত হুমকি দিয়ে উনি আমার ঠিক সামনে সোফায় বসে পড়লেন। ভয় বড়সড় একটা ঢোক গিলে আমি খাবারের প্লেট হাতে নিলাম। কাল সকাল থেকে না খাওয়াতে ভীষণ ক্ষুধা পেয়েছিল, তাই আর ডান বাম না তাকিয়ে গপাগপ গিলতে শুরু করলাম। প্রায় অর্ধেক খাওয়া শেষ করে মাথা উঁচু করতেই দেখলাম নির্ঝর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার তাকানো দেখে খাওয়ার স্পিডটা একটু কমিয়ে অন্যদিকে ঘুরে বসলাম। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় নাকি? খাওয়া শেষে উনি আমাকে কিছু মেডিসিন খাইয়ে দিলেন যাতে কাঁধে ইনফেকশন না হয়। ঔষধ খাওয়ানো শেষে আচমকা নির্ঝর আমাকে কোলে তুলে নিলেন। অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওনার দিকে। হঠাৎ এত ভালোবাসা কিভাবে উতলে উঠল আমার জন্য? আমার প্রেমে পড়ল না তো আবার? কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে উনি আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে বাঁধতে শুরু করলেন। আপনি আবার আমাকে বাঁধছেন কেন? ছাড়ুন আমাকে, যেতে দিন। বিয়ে ভাঙতে চেয়েছিলেন, দেখেন বিয়ে হয়নি। এখন কেন আমাকে কয়েদি বানিয়ে রেখেছেন? ভুলে গেছো? তোমাকে বাঁচতেও দেবো, আবার মরতেও দেব না। কিন্তু কেন? কি শত্রুতা আমার আপনার সাথে? এই শত্রুতা জানতে চাইছো? তাও আবার তুমি? লিভ ইট। তুমি একটা খারাপ মেয়ে, তাই তোমার সাথে এত কথা বলার ইচ্ছে আমার নেই। আমি যখন এতই খারাপ তাহলে কেন আটকে রেখেছেন? ছেড়ে দিন। তুমি আমার নেশা, তৃষ্ণা, আর নেশা খারাপ হলেও সেটা ছাড়া যায় না। আমি কিছু বলতে যাব তার আগেই বাইরে থেকে একটা মেলি কণ্ঠ ভেসে এলো। নিকশ কালো অন্ধকারে মনে হলো একটা আশার আলো ফুটে উঠেছে। আমি চিৎকার করতে যাব তার আগেই নির্ঝর আমার মুখে স্কচ টেপ লাগিয়ে দিলেন। কষ্টে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একটা মানুষ কতটা খারাপ হলে এমনটা করতে পারে? উনি দরজা বাইরে থেকে বন্ধ করে চলে গেলেন। এদিকে আমি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছি। ভীষণ কান্না পাচ্ছে। হঠাৎ করে আমার ছোট্ট পৃথিবীতে এত কষ্ট এসে জমা হলো।
স্নিগ্ধা, তুমি এখানে? নির্ঝর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে দাঁড়ানো স্নিগ্ধাকে বলল, তুমি দিন দিন বড্ড পচা হয়ে যাচ্ছ। ভুলে গেছো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল? ও, আই এম সো সরি স্নিগ্ধা, আসলে কাজের চাপে একদমই ভুলে গিয়েছিলাম। তুমি সব ভুলে যাও। তোমাকে মজাটা বোঝাবো, তবে বিয়ের পর আঁচলের সাথে বেঁধে রাখবো। ওকে, রেখো, এখন চলে যাই। নির্ঝর স্নিগ্ধাকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা স্নিগ্ধার পছন্দের রেস্টুরেন্টে যায়। পুরো সন্ধ্যা একসাথে কাটানোর পর রাত 8টার দিকে স্নিগ্ধাকে বাড়িতে ড্রপ করে নির্ঝর তার বাড়িতে চলে আসে। নির্ঝর ঘরে ঢুকতেই দেখে তৃষ্ণা চেয়ারে ঘুমিয়ে আছে। তৃষ্ণার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে সে। তৃষ্ণার মুখ থেকে স্কচ টেপটা আলতো করে খুলে দিল নির্ঝর। তৃষ্ণার চোখে মুখে এসে পড়া চুলগুলোকে আঙ্গুল দিয়ে সরিয়ে তৃষ্ণার মুখটা উন্মুক্ত করলো। তৃষ্ণার মুখে স্থির দৃষ্টি রেখে তৃষ্ণাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে নির্ঝর। কাল রাতে ঠোঁটে ক্লিপ চেপে কেটে দেওয়ার জায়গায় কালচে হয়ে গেছে। তৃষ্ণার চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে ঠোঁটে হালকা করে শুইয়ে দিল নির্ঝর। কাটা জায়গায় ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ঘুমের মাঝে কেঁপে ওঠে তৃষ্ণা। তৎক্ষণাৎ হাত সরিয়ে উঠে দাঁড়ায় নির্ঝর। আলমিরা থেকে টাওয়াল বের করে ওয়াশরুমে চলে যায় সে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেশ কিছুক্ষণ পর বের হয় নির্ঝর। তৃষ্ণা আগের ভঙ্গিতে ঘুমিয়ে আছে। নির্ঝর একটু এগিয়ে গিয়ে তৃষ্ণার বাঁধন খুলে বিছানায় শুইয়ে দিয়ে সিগারেটের প্যাকেট আর মদের বোতল নিয়ে ব্যালকনিতে চলে যায়। রাতের গভীরতার সাথে সাথে অন্ধকার পাল্লা দিয়ে বাড়ছে। নির্ঝর তার চিরচেনা ভঙ্গিতে হাতে মদের গ্লাস আর আঙ্গুলের ভাঁজে সিগারেট নিয়ে রকিং চেয়ারে বসে আছে। মদের গ্লাসে চুমুক দিয়ে আর মাঝে মধ্যে সিগারেটে টান দিচ্ছে। সিগারেটের ধোঁয়াগুলো রাতের আধার তার মধ্যে মিশিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ সময় ব্যালকনিতে কাটিয়ে দিয়ে মদের বোতল প্রায় অর্ধেক শেষ করে উঠে পড়ল নির্ঝর। ঢোলো শরীরে ঘরে গিয়ে বিছানায় ঘুমন্ত তৃষ্ণাকে দু চোখ ভরে কিছুক্ষণ দেখল। তৃষ্ণার দিকে ঝুঁকে তৃষ্ণার কপালে একটা চুমু খেয়ে তৃষ্ণাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল নির্ঝর। আমি নিজেকে আপনার কাছে বিক্রি করতে চাই, কিন্তু বিনিময়ে আমার অনেক টাকা চাই। নির্ঝরের বাড়ির দরজায় দাঁড়িয়ে নির্ঝরকে কথাটা বলল তৃষ্ণা। নির্ঝর হতভম্ব হয়ে তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তৃষ্ণার এইমাত্র বলা কথাটা কি সে আদৌ ঠিক শুনেছে? কোন খেয়ালে হারিয়ে গেলেন? আপনি তো চাচিকে মাত্র 5 লাখ টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছিলেন, তাই না? কিন্তু আমি এতটাও ভ্যালুলেস নই যে আমার দাম মাত্র 5 লাখ টাকা হবে। দেখিয়ে দিলে তো নিজের আসল রূপটা। আমি জানতাম তুমি একটা খারাপ মেয়ে। লুক ইউ প্রুভড মি রাইট। তুমি নিতান্ত লোভী আর সুবিধাবাদী একটা মেয়ে। আপনার এত কথা আমি শুনতে চাই না। আমি শুধু টাকা চাই। যদি টাকা দিতে পারেন তবেই আপনার কাছে থাকবো আর আপনার সব কথা শুনবো, নয়তো পালিয়ে যাব এখান থেকে। 20 লাখ টাকা দিবেন আমাকে, বিনিময়ে আমি আপনার সব কথা শুনবো। এসে পড়লে তো নিজের লেভেলে। ইউ আর স্টিল ভ্যালুয়েবল টু মি। পেয়ে যাবে তোমার টাকা। আজকের দিনের মধ্যে আমার 10 লাখ টাকা চাই। বাকি টাকাটা কিছুদিন পরে হলেও হবে। নির্ঝর তৃষ্ণার ব্যবহারে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে তৃষ্ণার মুখ বরাবর স্থির দৃষ্টি রাখে। তৃষ্ণার এই রূপ তার মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। সে জানতো এটাই তৃষ্ণার আসল রূপ, কিন্তু সেই রূপটা নিজের চোখে দেখতে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে নির্ঝর তৃষ্ণার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। দুপুরের মধ্যে 10 লাখ ক্যাশ পেয়ে যাবে। নির্ঝরের সাথে আর কথা না বাড়িয়ে উপরের ঘরে চলে এলাম, যেখানে আমাকে আটকে রাখা হয়েছিল। তৃষ্ণার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝর। জীবনের দ্বিতীয় ধাক্কাটা সে আজ পেল তৃষ্ণার আসল চেহারাটা দেখে। এতদিন তৃষ্ণার প্রতি করা অত্যাচারের জন্য নির্ঝরের মনে অনুশোচনা কাজ করলেও আজ যেন সেটা কোথাও মিলিয়ে গেল। এখন নির্ঝরের মনে হচ্ছে সে যা করেছে একদম ঠিক করেছে। ঘরে ঢুকেই নিজেকে ওয়াশরুমে বন্দি করে নিয়ে শাওয়ারের নিচে ধপ করে বসে কান্নায় পড়লাম। কয়েক ঘন্টার ব্যবধানে আরেক দফা ঝড় নেমে এলো আমার জীবনে। কোথায় আমি ভেবেছিলাম এই বন্দি কারাগার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভাগ্য তো আমায় সেই কারাগারেই এনে ফেলে দিল। কয়েক ঘন্টা আগে ঘুম ভাঙতেই নিজেকে নির্ঝরের বুকে আবিষ্কার করলাম। লোকটা এতটা বাজে যে আমি প্রতিবার তার খারাপ দিকগুলো দেখে আগের থেকেও বেশি হতাশ হই। এত কিছু করার পর আবার আমাকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। নির্ঝরের বুক থেকে আস্তে করে নিজেকে সরিয়ে নিলাম।
নির্ঝরের শরীর থেকে বিশ্রী মদের গন্ধ আসছে। না জানি কত মদ গিলেছেন সারা রাত। বিছানা থেকে উঠে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম ব্যালকনির নিচের কাঁচ খোলা। হয়তো মদের নেশায় নির্ঝর কাঁচ লক করতে ভুলে গেছেন। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। ধীর পায়ে আলমারি খুলে আমার পরে আসা বিয়ের শাড়িটা বের করে ব্যালকনির রেলিংয়ের সাথে শক্ত করে বেঁধে দিলাম। পুনরায় ঘরের সামনে এসে নির্ঝরকে এক নজর দেখার উদ্দেশ্যে কাচের আড়াল থেকে ভিতরের দিকে তাকালাম। এখানে আসার পর থেকে শুধু যাওয়ার চিন্তাই করেছি, কিন্তু আজ যখন চলে যাচ্ছি তখন বুকের বাম পাশে চিনচিন ব্যথা হচ্ছে। নির্ঝরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মনে হচ্ছে সময় যদি এখানেই থেমে যেত। কিছুক্ষণ সময় এভাবেই পার করে দিয়ে শাড়ি বেয়ে নিচে নেমে পড়লাম। আবছা আলো আর আবছা অন্ধকারের খেলা খেলছে প্রকৃতি। ভোরের সময়, পক্ষীকুল ছাড়া আর কেউ নেই রাস্তায়। পিচঢালা রাস্তা দিয়ে গন্তব্যহীন ছুটে চলছি। বহু কষ্টে নির্ঝরের গার্ডদের নজর এড়িয়ে পালিয়েছি। চাচির কাছে যেতে পারবো না, চাচি আবার নির্ঝরের কাছে ফিরিয়ে দেবে। এখন আমার একটাই যাওয়ার জায়গা আছে, তন্ময়। একমাত্র তন্ময়ই আছে যে আমাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে, আমার কেয়ার করে। তন্ময় আমাকে ফিরিয়ে দেবেন না, আমার সমস্যাটা বুঝতে পারবেন। কতদিন হয়ে গেছে তিতলিকে দেখিনি, তিতলিকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেইনি। না জানি আমার মেয়েটা আমাকে ছাড়া কিভাবে আছে। রাস্তায় জগিং করতে থাকা এক মহিলার কাছ থেকে মোবাইল নিয়ে তন্ময়কে ফোন দিলাম। তন্ময়কে ফোন দিলে তন্ময় একটা হাসপাতালের ঠিকানা দিল যাওয়ার জন্য। কার শরীর খারাপ হলো? তন্ময় অসুস্থ নয় তো? হাসপাতাল কাছে থাকায় হেঁটেই রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর হসপিটালে পৌঁছে গেলাম। হসপিটালের করিডোরে একপাশ থেকে ওপাশ পায়চারি করছে তন্ময়। আমাকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন সে। কিছুই বুঝতে পারছি না অসুস্থ কে। তন্ময়, আপনি কাঁদছেন কেন? আর হসপিটালে অ্যাডমিট কে? তিতলি ভালো নেই তৃষ্ণা, তিতলির হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। তন্ময়ের মুখ থেকে তিতলির অসুস্থতার কথা শুনে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিশ্বাস করতে পারছি না আমার তিতলি, আমার পিচ্চি সোনার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আপনি এসব কি বলছেন? কখন হলো এসব? কিভাবে হলো? তুমি যাওয়ার পর তোমার জন্য কান্না করতে করতে তিতলি অজ্ঞান হয়ে যায়। হসপিটালে আনলে ডাক্তার বলে দ্রুত হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আমার তিতলি কেমন আছে? কোথায় আমার কলিজার টুকরা? আমাকে নিয়ে চলেন ওর কাছে। আমি সামনের দিকে এগিয়ে গেলে তন্ময় আমার হাত টেনে ধরলেন। তিতলির সাথে ডাক্তার দেখা করতে বারণ করেছেন, তিতলির সামনে কথা বলা যাবে না। আমার বুক ফেটে কান্না আসছে। এতটুকু বাচ্চা মেয়ের সাথেই কেন হলো এসব? আমার সাথেও তো হতে পারতো। তন্ময় আমাকে তিতলির কেবিনের বাইরে থেকে তিতলিকে দেখালেন। হসপিটালের একটা কেবিনে কি সুন্দর ঘুমিয়ে আছে। আমি ভিতরে ঢুকতে চাইলেও তন্ময় আমাকে ঢুকতে দিলেন না। ডাক্তার কি বলেছে? তিতলির ট্রিটমেন্টের প্রোগ্রেস কত দূর? ট্রিটমেন্ট শুরু হয়নি, 20 লাখ টাকা লাগবে তিতলির ট্রিটমেন্টে। 20 লাখ? তুমি তো জানো তৃষ্ণা, আমি ছোট্ট একটা চাকরি করি। স্বপ্নেও 20 লাখ টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়, তাই হাল ছেড়ে দিচ্ছি ধীরে ধীরে। হয়তো তিতলিকে আর বাঁচাতে পারবো না। না, এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে আমি বাঁচাবো, কিচ্ছু হবে না তিতলির। আমি টাকা জোগাড় করব। তুমি এত টাকা কোথায় পাবে? যেভাবেই হোক আমি সব টাকা জোগাড় করব। প্রয়োজনে নিজেকে বিক্রি করে দেব, তবুও তিতলিকে কিচ্ছু হতে দিব না। আজকে বিকেলের মধ্যে 10 লাখ টাকা পেলে তিতলির ট্রিটমেন্ট শুরু করা যাবে। আপনি সব প্রিপেয়ার করুন, আমি বিকেলের আগে আপনার কাছে টাকা পৌঁছে দেব। তুমি এতদিন কোথায় ছিলে তৃষ্ণা? তিতলির অসুস্থতায় আমি তোমায় খোঁজ করতে পারিনি। চাচি বলছিল সে নাকি তোমায় বেঁচে দিয়েছে। থাক সেসব কথা, আমি যাচ্ছি, টাকা পৌঁছে দেব। তিতলিকে দেখে রাখবেন।
হসপিটাল থেকে বেরিয়ে এলাম। এতগুলো টাকা এই মুহূর্তে আমাকে শুধু নির্ঝরই দিতে পারবেন। তার বিনিময়ে সে কি চায় সেটাও আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো পথ খোলা নেই। তিতলির জীবন বাঁচানোর জন্য আমার নিজের জীবন বাজি রাখতেও আমি প্রস্তুত। ওয়াশরুমের দরজায় ধাক্কার শব্দে ধ্যান ভেঙে গেল আমার। বাইরে থেকে নির্ঝর রাগী কণ্ঠে ডাকছেন, হোয়াট আর ইউ ডুইং? বের হও ফাস্ট। চটজলদি গোসল সেরে নিলাম। বের হওয়ার আগে পড়লাম বিপদে। আমার তো কোনো কাপড় নেই পরার মতো। যাও একটা শাড়ি ছিল সেটাও ভিজে গেছে। কিছুক্ষণ চিন্তা করে ওয়াশরুমে রাখা বাথটব পরে বেরিয়ে এলাম। নির্ঝর মদের গ্লাস হাতে বিছানায় বসে আছেন। আমি বেরোতেই তার দৃষ্টি আমার দিকে দিলেন। ওনার চোখ আমার সারা শরীরে বিচরণ করছে। বাথটবটা একটু টেনে টেনে ঠিক করে ঘরের ভিতরে ঢুকে গেলাম। নির্ঝর মদের গ্লাসে চুমুক দিচ্ছেন আর চোখে আমাকে দেখছেন। তার দৃষ্টিতে নেশা লেগে আছে। সেটা মদের নেশা নাকি আমার শরীরে সেটা বুঝতে পারছি না। এতদিন যার থেকে আমি পালিয়ে এসেছি, আজ তার কাছে নিজেকে সঁপে দিতে হবে। ভাবতেই দু চোখ ভেঙে কান্না আসছে। নির্ঝর গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, বিছানায় একটা প্যাকেট রাখা আছে, নিয়ে নাও। কি আছে? নিজেই দেখে নাও। প্যাকেটটা খুলতেই পার্পল কালারের একটা শাড়ি আর ম্যাচিং কিছু এক্সেসরিজ পেলাম। কিছু না বলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাড়িটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। নির্ঝর এখনো আগের ভঙ্গিতেই বসে আছেন। অবশ্য এখন তার হাতে মদের সাথে সিগারেটও আছে। একটা লোক এত ড্রিঙ্ক কিভাবে করতে পারে? সারা দিন হাতে মদ আর সিগারেট, অসহ্যকর। বিকেলে তৈরি থেকো। কেন? কাজী সাহেব আসবেন। কেন? আমাদের বিয়ে করানোর জন্য। কি? হ্যাঁ, বিকেলে আমাদের বিয়ে হচ্ছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনাকে কেন বিয়ে করব? এটা তো কথা ছিল না। দেন কি কথা ছিল? কথা হয়েছিল আপনি আমাকে টাকা দিবেন, বিনিময়ে আমি আপনার সব কথা শুনবো। তুমি আমার কথা শুনতে বাধ্য, আর আমি চাই আমাদের বিয়ে হোক। কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, আর এমনিতেও আপনার বিয়ে ঠিক হয়ে আছে। দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমি যেটা চাই তুমি সেটাই করবে। না, আমি এটা করতে পারবো না। তাহলে আমি তোমাকে আর কোনো টাকাও দেব না। আজকে একদিন এখান থেকে পালিয়ে গিয়েছো বলে নিজেকে কি মনে করেছো? একবার নির্ঝর আহমেদ চৌধুরী ভুল করেছে বলে কি বারবার সেটা রিপিট করবে? ইউ আর রং। তুমি আমার নেশার ঘুরে হওয়ার সুযোগ নিয়েছো। বারবার এটা পারবে না। সো আমাকে রাগিও না। যদি টাকাগুলো চাও, দেন মেরি মি। অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জীবন আমি কিভাবে নষ্ট করতে পারি? যার সাথে নির্ঝরের বিয়ে ঠিক হয়ে আছে তার মনটা ভেঙে যাবে। হয়তো এই প্রতারণাটা সে কখনো মেনে নিতে পারবে না। ভিতর থেকে শেষ করে দেবে ওই মেয়েটাকে। কিন্তু আমিও যে নিরুপায়। তিতলিকে বাঁচাতে হলে আমার টাকাটা লাগবেই। কিছুক্ষণ চুপ করে থেকে নির্ঝরকে হ্যাঁ সম্মতি দিতেই দিলাম। ও ওয়ান মোর থিং, আমি কিন্তু তোমাকে সারা জীবনের জন্য বউ বানাচ্ছি না। মানে কি বলতে চাইছেন? আই উইল মেরি ইউ ফর 3 months, তারপর তোমাকে ডিভোর্স দিয়ে দিব। কি 3 মাসের জন্য? মানে এই 3 মাস তুমি আমার সাথে থাকবে। তুমি তো নিজেকে আমার থেকে বিক্রি করে দিয়েছো। এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করলেও তুমি আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু ইউ নো হোয়াট, আমি এতটাও খারাপ নয় যে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করব। ছি, আপনি কতটা বাজে! আমার দুর্বলতার সুযোগ এইভাবে নিচ্ছেন? ওয়েট, দুর্বলতার সুযোগ মানে? তুমি নিজের লোভে আমার কাছে নিজেকে বিক্রি করেছো। সো আমার সামনে নিজেকে অবলা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমার নাটকে পড়েছি। তোমার এই চোখের পানির মায়া চলে আমাকে আটকাতে পারবে না।
নির্ঝর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন। হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়লাম। এবার আর আমার চোখের পানি বাদ মানছে না। এতটা নিকৃষ্ট আমি কিভাবে হতে পারলাম? নিজেকে বিক্রি করে দিলাম। এখন অন্য একটা মেয়ের ঘর ভাঙতে যাচ্ছি। এ কোন খেলায় আটকে গেলাম আমি? নির্ঝর আমার দিকে এক পা করে এগিয়ে আসছেন আর আমি পিছাচ্ছি। দেয়ালে পিঠ থেকে খেলে নির্ঝর আচমকা আমার কোমর চেপে ধরলেন। অনেক চেষ্টা করছি চিৎকার করার, কিন্তু ভয় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। নির্ঝর আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিলেন। কোমরে ভীষণ ব্যথা লেগেছে, কিন্তু সেই ব্যথা অগ্রাহ্য করে আমি পিছিয়ে যাচ্ছি। কিন্তু নির্ঝর আমাকে সেই সুযোগ না দিয়ে আমার হাত চেপে ধরলেন। তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই নির্ঝরকে সামনে দেখে আমি ঘাবড়ে খেয়ে শোয়া থেকে উঠে বসলাম। এসি অন করা ঘরে, তবু ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আমি। নির্ঝর বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। নির্ঝরকে দেখে মনে হচ্ছে না সে এতক্ষণ আমার সাথে এসব করেছেন। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, দুঃস্বপ্ন, যেটা শীঘ্রই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? এভাবে ঘামছো কেন? কিছু না। আপনি এভাবে আমার মাথার উপর দাঁড়িয়ে আছেন কেন? তুমি ঘুমের ঘরে বিড়বিড় করছিলে আর ঘেমে ভিজে গেছো, তাই দেখতে এসেছিলাম কি প্রবলেম হলো। এত দাওয়ারও দেখাতে হবে না আপনার, আমি ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছি। দুঃস্বপ্ন দেখছিলে বুঝি? আমার জীবনটাই এখন দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছেন আপনি। নির্ঝর কিছু বলতে গিয়েও চুপ করে রইল। আমার টাকাটা কখন দেবেন? কবুল বলার 3 সেকেন্ড পরেই। মানে কি? আমি বলেছিলাম আমার টাকাটা বিকালের আগে লাগবে, আর আপনি এখন বলছেন পরে দেবেন? আমাকে আগে দিতেই হবে টাকা। টাকা নেওয়ার পর যদি তুমি বিয়েটা না করো তখন? আমাকে কি বিশ্বাস হয় না যে আমি টাকা নেওয়ার পরেও বিয়েটা করব? ইউ নো হোয়াট আই ডোন্ট ট্রাক ইউ। আমি কিছু বলতে গিয়েও মুখ দিয়ে আর কথা বের হলো না। যেই মানুষটা আমাকে বিশ্বাসই করে না তার কাছে বিশ্বাসের কথা বলাটাই বেকার। ঠিক আছে, আপনি বিয়ের প্রিপারেশন নিন, তবে চুক্তি অনুযায়ী কবুল বলার ঠিক পরেই আমার টাকাটা চাই। ওকে, গেট রেডি। কাজী সাহেব এসে পড়বেন কিছুক্ষণের মধ্যেই। নির্ঝর আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। ঘরের দরজা ভিতর থেকে লক করে প্যাকেটটা বিছানায় ছুঁড়ে ফেলে দিলাম। এমন বাজে একটা লোকের দেওয়া জিনিসের প্রতি আমার কোনো মোহ নেই। নিজের অসহায়ত্বের কাছে বাধা পড়েই এখানে পড়ে রয়েছি, তা না হলে এই মানুষটার কাছে কখনোই ফিরতাম না। টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি সর্বোচ্চ 2 কি 3 ঘন্টা হয়েছে আমি ঘুমিয়েছিলাম। এত কম সময়ের মধ্যে কিভাবে সবকিছু ঠিক করে ফেললেন উনি? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওনার অনেক টাকা। শহরের সবচেয়ে ইয়াং সাকসেসফুল হোটেলিয়ার তার নির্ঝর আহমেদ চৌধুরী। টাকা দিয়ে সব কিনতে পারে মানুষকেও। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বাথটবটা পরে বাইরে বের হয়ে এসে বিছানার উপর রাখা প্যাকেটটা খুললাম। প্যাকেটে লাল একটা শাড়ি আর হালকা কিছু গয়না রাখা আছে, হয়তো বিয়ে উপলক্ষেই এনেছে। বিয়ের শাড়িটা খুব সিম্পল, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ডিজাইনার। এখানেও টাকার শো অফ। শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম। গয়নাগুলো পরার একদমই ইচ্ছে নেই। যেখানে বিয়েটাই একটা চুক্তি, সেখানে এত সাজগোজের কোনোই মানে হয় না। সবকিছুই কেমন বিষাদ মনে হচ্ছে। শাড়ির আঁচল এলোমেলো ভাবে বুকে জড়িয়ে এলোচুরে বসে আছি। তখন খট করে দরজা খোলার শব্দে পিছনে ঘুরলাম। তুমি এখনো রেডি হওনি? গেট রেডি ফাস্ট। আমি তৈরি। নির্ঝর এক নজর আমাকে দেখলেন। হয়তো কোণের এমন বেশভূষা দেখে সে হতাশ হয়েছেন। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে পড়লাম। নির্ঝর আমার মাথায় ঘুমটা টেনে দিয়ে হাত ধরে নিচে নিয়ে গেলেন। কাজী সাহেব আর 2 জন লোক ড্রয়িং রুমে বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হবে। খুবই সাদামাটা ভাবে আমার আর নির্ঝরের বিয়েটা হয়ে গেল।
বিয়ে শেষে কাজী সাহেবকে বিদায় দিতে নির্ঝরের সাথে থাকা দুজন লোক বাইরে গেলেন। হিয়ার ইজ দ্য মানি। 10 লাখ ক্যাশ আছে। নাও ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু উইথ দিস মানি। আই ডোন্ট কেয়ার। শুধু আমার অর্ডার মতো চলতে হবে। ওনার হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। ঘড়িতে 4:33 বাজে। আমাকে দ্রুত টাকাটা তন্ময়ের হাতে পৌঁছাতে হবে, কিন্তু কিভাবে? এদিকে সময় পার হয়ে যাচ্ছে, তাই ভাবাভাবির কাজ বাদ দিয়ে বেরিয়ে পড়লাম। দরজার কাছে পৌঁছাতেই নির্ঝর পিছন থেকে ডাকলেন। কোথায় যাচ্ছ? সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে বাধ্য নই, আমার কাজ আছে। সিরিয়াসলি? আমার সব প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য, কারণ তুমি শুধু আমার কেনা গোলামই নয়, এখন আমার ওয়াইফ। সো ডোন্ট ফরগেট ইট। দেখুন, আমার যাওয়াটা খুব দরকার, প্লিজ যেতে দিন। কি করবে বলে দাও, তোমাকে যেতে দেব। আমার অনেক কিছু কিনতে হবে, অনেক গয়না, জামা কাপড়, আরো অনেক কিছু। এত টাকা পেয়েছি, এখন এসব কিনতেই হবে, যেতে দিন প্লিজ। আমার এমন উত্তরে মনে হলো নির্ঝর বেশ আহত হলেন। হয়তো আমার মুখ থেকে উনি এই উত্তরটা আশা করেননি, কিন্তু আমি নিজেকে তার চোখে শুধু খারাপ বানাতে চাই, কোনো মিছে মায়ায় জড়াতে চাই না। কি হবে মিছে মায়ায় জড়িয়ে? যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্কে ভালোবাসা বা বিশ্বাস আনাটা বোকামি। ওনার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। কাছে মোবাইল না থাকায় বাসে একজন সহযাত্রীর মোবাইল নিয়ে তন্ময়কে ফোন দিলাম। বাস আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিচ্ছে খুব দ্রুত বেগে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, যদিও আকাশে মেঘ ছিল না। বাসের জানলার বাইরে তাকিয়ে আছি, বৃষ্টির কিছু ফোঁটা আমার চোখে মুখে ছিটে আসছে। বাইরে যেমন ঝড় হচ্ছে, ঠিক তেমনই ঝড় আমার জীবনেও বয়ে যাচ্ছে। জানি না এই ঝড় কখন থামবে আর কখন আমি মুক্তি পাব। হসপিটালে পৌঁছাতেই তন্ময়ের সাথে দেখা হলো। টাকাটা এনেছো তৃষ্ণা? হ্যাঁ, এই যে রাখুন, টাকাটা জমা করে দিন। তিতলির ট্রিটমেন্ট কখন শুরু হবে? টাকা জমা করা কিছুক্ষণের মধ্যেই। তাহলে জমা করে দিন। তিতলিকে একটু দেখবো আমি, আমাকে নিয়ে চলুন প্লিজ। তৃষ্ণা, ডাক্তার তিতলিকে অবজারভেশনে রেখেছে, কারোর সাথে দেখা করতে বারণ করেছে। সকালের মতো এক নজর দেখে চলে যাব প্লিজ। রিল্যাক্স তৃষ্ণা, এখন তিতলির ট্রিটমেন্ট হোক। তিতলি সুস্থ হলে একেবারে অনেক আদর করো। কিন্তু চলো এখান থেকে, তোমাকে দেখতে একটু ভিন্ন লাগছে। লাল শাড়ি পরেছো, এই জন্য হয়তো। তন্ময়ের প্রশ্নের উত্তর দিতে গিয়েও এড়িয়ে গেলাম। নির্ঝর আর আমার বিয়ের কথাটা তন্ময়কে বলা কি ঠিক হবে? তন্ময় আমার সব পরিস্থিতি ইজিলি বুঝে নেন, কিন্তু তবুও মনে এক ভয় কাজ করছে, যদি তন্ময় আমাকে ভুল বুঝেন। 7 পাঁচ চিন্তা করে বিয়ের কথাটা চেপে গেলাম। তন্ময় আমাকে এক প্রকার জোর করে হসপিটাল থেকে পাঠিয়ে দিলেন। তন্ময়ের ব্যবহার কেমন যেন ঘোলাটে মনে হলো। মনে হচ্ছে তন্ময় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন, অথবা হয়তো তিতলিকে নিয়ে অনেক টেনশনে আছেন। অতশত না ভেবে হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম। আবার সেই কারাগারে বন্দী হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। নির্ঝরের বাসার সামনে এসে কলিং বেল চাপতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। নির্ঝরকে আশেপাশে কোথাও দেখলাম না, হয়তো বাসায় নেই। যাক, ভালো হয়েছে, কিছুক্ষণ সময় একটু শান্তিতে কাটবে। সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় চলে গেলাম। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে লাইট অন করতেই আমার চোখ কপালে উঠে গেল। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, ঠিক বাসর ঘরের মতো। তার মানে কি উনি সকালে যা বলেছেন সেটাই করতে যাচ্ছেন? এতদিন যার কাছ থেকে দূরে দূরে পালিয়ে এসেছি, আজ তার হাতে নিজেকে সঁপে দিতে হবে। বুকের বাপাশে চিনচিনে ব্যথা হচ্ছে। বাসর প্রতিমের নতুন জীবনের প্রথম ধাপ। হাজারো স্বপ্ন থাকে এই রাতটা নিয়ে মেয়েদের, আর আমার জীবনে এই রাত সবচেয়ে কষ্টের রাতের মধ্যে একটি হতে চলেছে।
অসংখ্য গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানায় বসে আছি। পরনে নির্ঝরের দেওয়া লাল শাড়িটা। নতুন বউয়ের কোন লক্ষণ আমার মধ্যে আছে বলে আমার মনে হয় না। রূপা আপুর ফুলসজ্জায় দেখেছিলাম আপুকে অনেক গয়নায় মুড়িয়ে বড় একটা ঘোমটা দিয়ে বিছানার ঠিক মাঝখানে বসিয়ে রাখা হয়েছিল। আর আমি, শাড়ির আঁচলের ঠিক নেই, গয়নার বালাই নেই, ঘোমটা সে তো অনেক দূরেই থাক। আমার মতো কোণে আর কেউ দেখেছে? দরজা খোলার শব্দে পিছনে ফিরে তাকালাম। দরজায় হেলান দিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছেন নির্ঝর। তার পরনে একটা ব্ল্যাক টি শার্ট আর গ্রে ট্রাউজার। লম্বা চুলগুলো বাম হাত দিয়ে পিছনের দিকে মেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। বসা থেকে দাঁড়িয়ে গেলাম আমি। কেন যেন ভীষণ ভয় করছে। নির্ঝর যাতে আমার কাছে আসছেন ততই আমার শরীর কেঁপে কেঁপে উঠছে। পিছিয়ে যাওয়ার শক্তিও পাচ্ছি না। স্থির হয়ে বিছানার সামনে দাঁড়িয়ে আছি। উনি আলমারির দিকে এগিয়ে গিয়ে আলমিরা থেকে একটা কাগজ বের করলেন। ওনার মুখোমুখি হতে চাইনি, তাই পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য এগিয়ে গেলে উনি পিছন থেকে আমার হাত চেপে ধরলেন। হার্টটা অসম্ভব দ্রুত গতিতে বিট হচ্ছে। কপাল বেয়ে চিকন ঘাম ঝরছে। হয়তো ভয়ে এমনটা হচ্ছে। আজ আর আমার শেষ রক্ষা হবে না। আজ নিজেকে ওনার হাতে সঁপে দেওয়া ছাড়া আর কোনো পথ আমার কাছে খোলা নেই। উনি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। আশ্চর্যজনকভাবে উনি আমাকে নিজের বাহুডোরে জড়িয়ে নিলেন। আজ নির্ঝরের স্পর্শে কোনো হিংস্রতা নেই, নেই কোনো ঘৃণা, আছে শুধু ভালোবাসা। কেন যেন মনে হচ্ছে আজ ওনার ভালোবাসার জোয়ারে আমাকে ভাসিয়ে নিয়ে যাবেন। আমি ওনার ব্যবহারে অবাক দৃষ্টিতে ওনার মুখ পানে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু সেই বন্ধ চোখের আড়ালে 2 ফোঁটা পানি তার গাল বেয়ে পড়ছে। নির্ঝরের গালে হাত দিয়ে পানি মুছে দিতে গেলেই উনি চোখ খুলে ফেললেন। নির্ঝরের চোখ দেখে আমার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। ওনার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে আছে, যেন চোখ দিয়ে আগুন জ্বলছে। ভালোবাসায় সিক্ত বাহুডর ক্রমশ কষ্টদায়ক শিকলে পরিণত হচ্ছে। মনে হচ্ছে নির্ঝর তার সমস্ত শক্তি দিয়ে আমাকে চেপে ধরেছেন। আমি ব্যথা পাচ্ছি, কিন্তু ওনার সেদিকে কোনোই খেয়াল নেই। সে আগের মতোই রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আচমকা নির্ঝর আমাকে তার বুক থেকে সরিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন। নির্ঝরের হঠাৎ পরিবর্তন হওয়ার রূপটা বুঝতে পারছি না। এইমাত্রই তো মনে হয়েছিল উনি আমাকে ভালোবাসেন, আর এখন? কি ভেবেছিলে নির্ঝর আহমেদ চৌধুরী তোমার মতো একটা রাস্তার মেয়ের প্রেমে পড়ে গিয়েছে? নাকি ভেবেছিলে এইভাবে আঁচল ফেলে চুল খুলে আমাকে সিডিউস করবে? কোনটা? আমি কিছুই ভাবিনি, আর আপনার ভালোবাসা আশাও করি না। আশা করা উচিত নয়, তুমি সেটার যোগ্য নয়। নাও গেট আপ অ্যান্ড সাইন দিস পেপারস। কিসের কাগজ এগুলা? তোমার আর আমার কন্ট্রাক্ট ম্যারেজের কাগজ। এটাতে লেখা আছে 3 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। কন্ট্রাক্ট ম্যারেজ? কেন, ভুলে গেলে নাকি? দুপুরে না বললাম 3 মাসের জন্য বিয়ে করব। আর তুমি তো জানোই আমার কত টাকা। সেই টাকা দিয়েই নিমিষে পেপারস রেডি করে ফেললাম। নির্ঝরের দেওয়া কাগজগুলো আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। বাসরাতেই নিজের ডিভোর্স পেপারে সই করতে হবে আমাকে। এমন ভাগ্য নেই কয়টা মেয়ে পৃথিবীতে আসে। আমি কি সত্যি এত খারাপ একটা মেয়ে যে আমার ভাগ্যে কোনো সুখী বেশি দিন টিকে না? কোন খেয়ালে ডুব দিলে? সাইন দ্য পেপারস ফাস্ট। দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানি আড়ালে মুছে নিয়ে কাপা কাপা হাতে সই করে দিলাম। আমার তালাকনামায় বৈবাহিক জীবন শুরু করার আগেই তালাকের চুক্তি করে নিলাম। অবশ্য ওনার দোষ না এতে। উনি তো আগেই বলেছিলেন 3 মাসের জন্য আমাকে বিয়ে করবেন। আমিও সেই শর্তে রাজি হয়েই টাকা নিয়েছিলাম। নিজের মনকে যতই মানাচ্ছি যে এসব হওয়ারই ছিল, তবুও কেন যেন বুকের বাপাসটায় অসম্ভব
যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে বেরিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে। নিজেকে যথাসম্ভব স্থির রেখেছি, চোখের পানিও আটকে ধরে রেখেছি। নির্ঝরের সামনে কিছুতেই নিজেকে দুর্বল দেখানো যাবে না। নির্ঝর কন্ট্রাক্টের কাগজগুলো সযত্নে আলমারিতে রেখে আমার দিকে এগোতে লাগলেন। কিছুক্ষণ আগেও তার হাত থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আর সেই শক্তি নেই। এক টুকরো কাগজ আমার সব শক্তি ছুটে নিয়েছে। উনি আমার কাছে এসে আচমকা আমাকে বাজু করে তুলে নিলেন। আমাকে কোলে নিয়ে উনি ব্যালকনির দিকে হাঁটা ধরলেন। কিছুই বুঝতে পারছি না উনি কি করতে চাইছেন। উনি আমাকে ব্যালকনির ঠিক মাঝ বরাবর গিয়ে ঠাস করে নিচে ফেলে দিলেন। নিচে পড়তেই আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। কোমরে ভীষণ ব্যথা পেয়েছি। এভাবে এত উঁচুতে থেকে কেউ ফেলে দেয়? এইটাই তোমার আসল জায়গা। টাকার লোভে আমাকে বিয়ে করেছ না, এখন বুঝবে এই বিয়ের মজা। মাত্র 3 মাস তুমি আমার কাছে থাকবে। এই 3 মাসে তোমাকে কষ্ট জিনিসটা কি হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। নির্ঝর আমার পাল্টা উত্তরের আশায় দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি চুপ করে আছি। প্রতিবার এই তর্ক আর ভালো লাগে না। উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উত্তর না পেয়ে সেখান থেকে চলে গেলেন। যাওয়ার সময় গ্লাস নক করে গেছেন, যাতে আমি ভিতরে ঢুকতে না পারি। আকাশে মেঘেরা জড়ো হচ্ছে ধীরে ধীরে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আকাশের বুক চিরে অজস্র জলরাশি নেমে ধারাকে ভিজিয়ে দিতে কাজে লেগে পড়বে। আমার ধারণাকে সত্যি প্রমাণ করে দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। ব্যালকনিতে কোনো ছাউনি নেই। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভেজা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। বৃষ্টির পানি আর আমার চোখের পানি একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ ভিজেছিলাম আর কখন জ্ঞান হারিয়ে ফেলেছি। ঘুম ভাঙতেই নিজেকে নির্ঝরের বিছানায় আবিষ্কার করলাম। ব্ল্যাঙ্কেট জড়ানো গায়ে, রাতের শাড়িটাও চেঞ্জ, চুলগুলো এখনো খানিকটা ভেজা। মানে ভোরের দিকে আমাকে ঘরে এনেছেন নির্ঝর। ঘড়িতে 8টা বাজে। হয়তো অফিসের জন্য বেরিয়ে পড়েছেন উনি। বিছানা ছেড়ে উঠে আলমারি খুলতেই আমি হতবাক। পুরো আলমারির অর্ধেকটা জুড়ে মেয়েদের জিনিসপত্র। উনি হয়তো করেছেন সব। একটা দীর্ঘশ্বাস ফেলে একটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। নির্ঝর বাড়িতে না থাকার সুযোগে তিতলিকে দেখার জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু হসপিটালে গিয়ে যা শুনলাম তাতে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তিতলি নামের কোনো পেশেন্ট হার্ট ট্রান্সপ্লান্টেশনের জন্য এই হসপিটালে ভর্তি ছিল না। হসপিটাল রেকর্ডস যদি বিশ্বাস করি, তাহলে এতদিন যা হয়েছে তা কি ছিল? তন্ময় নিজে আমাকে বলেছিল তিতলি অসুস্থ। আমি নিজে তিতলিকে হাসপাতালে ভর্তি দেখেছিলাম। আর ভাবতে পারছি না, মাথা ঘোরাচ্ছে আমার। এসব কি হচ্ছে? তিতলির জন্য আনা টাকা? তাহলে কি তন্ময় আমাকে ধোঁকা দিয়ে টাকাগুলো নিয়েছে? তিতলির অসুস্থতার মিথ্যে কথা বলেছেন আমাকে? নাকি তিতলির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে? না, আমাকে সবটা জানতে হবে। তন্ময়ের সাথে কথা বলতে হবে। হাসপাতাল থেকে সোজা তন্ময়ের বাড়িতে এসে উঠলাম। তন্ময়ের বাড়ির সদর দরজা খোলা থাকায় ডাকাডাকি না করে সোজা ভিতরে চলে গেলাম। ড্রয়িং রুমের সোফায় তন্ময় বসে আছে। তার কোলে একটা মেয়ে বসে তার ঠোঁটে অনবরত চুমু খেয়ে যাচ্ছে। মেয়েটি আমার বয়সী। তাদের এই অবস্থায় দেখে তাদের মধ্যকার সম্পর্ক খুব ভালোই আন্দাজ করতে পারছি। এই তাহলে তন্ময়ের আসল চেহারা। আর এতদিন সে আমার প্রতি বিশ্বাস আর মায়ার নাটক করেছেন। তন্ময় আমাকে দরজার সামনে দাঁড়ানো দেখে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। তার সাথে মেয়েটি কোনো মতে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তন্ময় ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকিয়ে আছে। এটাই তাহলে আপনার আসল রূপ, তাই না? কেন করলেন তন্ময়? কেন আমার সাথে এত বড় খেলা খেললেন? কৃষ্ণা, তুমি ভুল ভাবছো, বিশ্বাস করো। বিশ্বাস? তাও আবার আপনাকে? আমার নিজের চোখে আমি কিভাবে অবিশ্বাস করব? আপনি এতটা নীচ? আপনি এসব... ছি! আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণা, আমি ভুল করে ফেলেছি। আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।
তুমি তো জানো রূপা যাওয়ার পর থেকে একা ছিলাম, ভেবেছিলাম সেদিন তোমার সাথে বিয়ে হলে একজন সঙ্গী পাবো, কিন্তু বিয়েটা হলো না। আর আজকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ক্ষমা করে দাও তৃষ্ণা। আপনার কি মনে হয় আপনাকে আমি এই কারণে বিয়ে করতাম? ছি, আপনার মন মানসিকতা এত বাজে আমার জানা ছিল না। আপনার আর আমার বিয়ে একমাত্র কারণ ছিল তিতলি। তিতলির জন্যই আপনাকে বিয়ে করতে যাচ্ছিলাম। আর সেই তিতলির অসুস্থতার নাটক করেছেন আপনি। আপনার কি একবারও রুহু কাঁপেনি নিজের মেয়ের জীবন নিয়ে মিথ্যা বলতে? এসব কি বলছো তৃষ্ণা? মিথ্যে নাটক? আর অভিনয় করতে হবে না। আমি জানি আপনি অনেক ভালো অভিনেতা। আমি হসপিটাল থেকে আগেই সব জেনে এসেছি। ওহ, তাহলে সব জেনে গেছো? হ্যাঁ, আপনার মতো একটা নীচ মানুষের কথায় বিশ্বাস করে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। নিজের আত্মসম্মানকে নিজের হাতে খুন করেছি শুধুমাত্র তিতলিকে বাঁচানোর জন্য। কিন্তু আমি তো জানতাম না বাবা নামক এই কীটটা এত খারাপ যে নিজের মেয়েকে নিয়ে মিথ্যা বলে টাকা হাতায়। আপনি বাবা হওয়ার যোগ্য নন। বাবা নামের কলঙ্ক আপনি। আর কিছু বলার আগেই তন্ময় আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস দেখছি, তা এত সাহস কোথায় পেলি? নির্ঝর দিয়েছে বুঝি? আমার মেয়ের মরার নাটক করি বা মেরে ফেলি তাতে তোর কি আসা যায়? মেয়েটা তো তোর নয়, আমার মেয়ে আমার অধিকার। এতই যখন অধিকার ফলানোর ইচ্ছা হয় তখন একটা মেয়ের জন্ম দিয়ে নে না। আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট কে চেয়েছে তোর কাছে? তুই নিজে তো নির্ঝরের সাথে রাত কাটিয়েছিস, এখন কাটাচ্ছিস। রাতের অন্ধকারে বন্ধ দরজার আড়ালে নির্ঝর আর তোর মাঝে কি হয় আমি বুঝি না ভেবেছিস? ছি, আপনার ওই নোংরা মুখ দিয়ে এসব নোংরা কথা বের হতে পারে? আরে চুপ, যত শুনছি তত শোনাচ্ছিস। বেয়ে যা আমার বাড়ি থেকে। আমার মেয়ের দৃশ্যে মানুষ যেন আর না দেখি তোকে। তিতলি আমার মেয়ে, আর আমার মেয়ের আশেপাশে থাকার অধিকারও আমি তোকে দেব না। তন্ময় আমার হাত ধরে টেনে আমাকে বাড়ি থেকে বের করে দরজা ভিতর থেকে বন্ধ করে দিলেন। তন্ময়, এমন করবেন না প্লিজ। আমাকে তিতলির থেকে দূরে করবেন না। আমি মরে যাব তিতলিকে ছাড়া। প্লিজ দরজাটা খোলেন। তিতলি আমার কলিজার টুকরা, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি যে ওর মা তন্ময়। আমাকে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু কেড়ে নেবেন না তন্ময়। তন্ময়। তন্ময়ের বাড়ির দরজার কাছে পড়ে আর্তনাদ করতে থাকে তৃষ্ণা তার মেয়েকে দেখার জন্য। যদিও সে তিতলিকে জন্ম দেয়নি, তবুও মা তো মাই হয়।